এই মুখটার দিকে একটু ভালো করে তাকান তো। এই নিষ্পাপ চেহারা দেখে কি মনে হয় যে এই মেয়েটা কাউকে নির্মমভাবে খুন করতে পারে? এই নিষ্পাপ মুখ দেখে তো কিছুতেই মনে হয় না যে এই মেয়ে একজন খুনি হতে পারে। বইয়ের মলাট দেখে তার ভেতরের গল্প বোঝা যায় না। এখানেও ঘটনাটা ঠিক তেমনই। আসলে এই মেয়েটা একজন খুনি, নাম তার বৃষালী ঠাকরে। তাহলে বৃষালীর পুরো গল্পটা কি? তার উপর কার খুনের অভিযোগ? খুনের কারণটা কি ছিল? আর পুলিশ কিভাবে এই হত্যাকাণ্ডের রহস্য ফাঁস করলো? চলো সবকিছু একদম খুঁটিনাটি জানি। এই গল্পের সত্যিটা শুনলে তুমি হতবাক হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। আর গল্পে ঢোকার আগে দ্রুত আমাদের ক্রাইম ফাইল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও। এই গল্পে দুটো মূল চরিত্র, বৃষালী ঠাকরে আর জগদীশ সালু। জগদীশ ছিল জলগাঁও জেলার রাভের তালুকার ছেলে। তার বাবা গ্রামে একটা হেয়ার কাটিংয়ের দোকান চালিয়ে সংসার চালাতেন। জগদীশের আরেকটা ভাই ছিল যে বিয়ের পর গ্রাম ছেড়ে তার বউয়ের সঙ্গে থানের কলসেওয়াড়ি নামের জায়গায় থাকতে শুরু করে। জগদীশ গ্রাম থেকেই পড়াশোনা করত। পড়াশোনা শেষ হলে সে তার বড় ভাইয়ের কাছে চলে আসে চাকরির খোঁজে। কিছুদিন খাটাখাটুনির পর তাকে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি জোটে। জগদীশের চাকরি পাকা হয়ে গেলে আর কয়েক মাস কাজ করার পর তার পরিবার বিয়ের কথা ভাবতে শুরু করে। কারণ জগদীশ তখন বেশ ভালো রোজগার করছিল, তাই সেও বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপরই তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। অনেক প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব ছিল মালাডের বাসিন্দা 22 বছরের বৃষালী ঠাকরের। বৃষালীর ছবি দেখে জগদীশের পরিবারের সবাই একেবারে মুগ্ধ। জগদীশকেও ছবিটা দেখানো হয় আর সেও এই প্রস্তাবে হ্যাঁ বলে দেয়। এরপর পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা এগিয়ে যায়। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে জগদীশ আর বৃষালীর মধ্যে 1-2 বার দেখা হয়। দুজনেই এই সম্পর্কের জন্য রাজি হয়ে যায়। অবশেষে কিছুদিন পর তাদের বাগদান হয়ে যায়, যেমনটা সাধারণত হয়। বাগদানের পর জগদীশ আর বৃষালী ফোনে কথা বলা শুরু করে। ধীরে ধীরে একে অপরকে বোঝার চেষ্টা করে। এভাবে প্রায় 6 মাস তাদের সম্পর্ক বেশ ভালোভাবেই চলে। এরপর আসে সেই দিন যার জন্য দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। 29 ডিসেম্বর 2018। এই দিন জগদীশ আর বৃষালী 7 পাকে বাঁধা পড়ে। 7 জন্মের জন্য একে অপরের হয়। কিন্তু এটা কি সত্যি 7 জন্মের বন্ধন ছিল? না, একদমই না। কারণ বিয়ের কয়েকদিন পরই বৃষালীর এমন একটা রূপ বেরিয়ে আসে যার সম্পর্কে জগদীশ এতদিন একেবারে অজানা ছিল। বিয়ের পর জগদীশ তার বউকে নিয়ে কলসিওয়াড়িতে পরিবারের সঙ্গে একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে। কিন্তু এখানে দুজনের মধ্যে বেশি দিন একসঙ্গে থাকা হয়ে ওঠেনি, কারণ ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া শুরু হয়। প্রথম দিকে জগদীশের পরিবার বৌমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বৃষালী বোঝার বদলে পরিবার থেকে আলাদা থাকার জেদ ধরে। জগদীশ ভাবে হয়তো পরিবার থেকে আলাদা থাকলে বউয়ের সঙ্গে ঝগড়া কমবে, তাই সে উষা সদন কোঅপারেটিভ সোসাইটিতে আরেকটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আলাদা থাকতে শুরু করে। এই ফ্ল্যাটে জগদীশ আর বৃষালী ছাড়া আর কেউ থাকতো না। দিনের বেলা জগদীশ অফিসে কাজে যেত আর বৃষালী ঘরের কাজকর্ম সামলাতো। এভাবে 3 মাস কেটে যায়। তাদের সম্পর্ক মোটামুটি ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ 6 মার্চ রাত 11টার দিকে এমন একটা ঘটনা ঘটে যা সবাইকে হতবাক করে দেয়। বৃষালী খুব ঘাবড়ানো গলায় জগদীশের মামা নন্দলালকে ফোন করে। সাধারণত বৃষালী জগদীশের কোনো আত্মীয়র সঙ্গে ফোনে কথা বলতো না, তাই তার ফোন পেয়ে নন্দলাল একটু অবাক হয়। বৃষালী উদ্বিগ্ন গলায় বলে, আমি সবজি আনতে বাইরে গিয়েছিলাম, এখন ফিরে দেখছি ঘরের সব জিনিস এলোমেলো পড়ে আছে আর জগদীশ অজ্ঞান হয়ে পড়ে আছে, দয়া করে তাড়াতাড়ি এসো। এটা শুনে জগদীশের মা কিছু কাছের আত্মীয় আর প্রতিবেশীদের নিয়ে তাড়াতাড়ি জগদীশের ফ্ল্যাটে ছুটে যায়। সেখানে গিয়ে সত্যিই মনে হয় ঘরে চুরি হয়েছে। ঘরের জিনিসপত্র এলোমেলো। সবাই দেখে জগদীশ তখনও শ্বাস নিচ্ছে, তাই তাড়াতাড়ি তাকে কাছের একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে রুক্মিণীবাই হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌঁছানোর পর ডক্টররা জগদীশকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ এই খবর স্থানীয় থানায় জানিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে। কাগজপত্রের কাজ শেষ করে জগদীশের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘরে আসলে কি হয়েছিল যে জগদীশের প্রাণ গেল, এটা সবার কাছে একটা রহস্য হয়ে দাঁড়ায়। এই রহস্যর পর্দা তুলতে পারত একমাত্র বৃষালী, কিন্তু বিয়ের মাত্র 3 মাস পর স্বামীকে হারানোর শোকে তার কান্নার বাঁধ ভেঙে যায়। পুলিশ পরিস্থিতি বুঝে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে কাজ করে। বৃষালীর অবস্থা একটু ঠিক হলে পুলিশ তার সঙ্গে কথা বলে ঘটনাটা বোঝার চেষ্টা করে। বৃষালী তার বয়ানে বলে, জগদীশ সন্ধ্যায় কাজ থেকে ফিরছিল, তখন সে ফোন করে জগদীশকে বলেছিল ঘরে সবজি ফুরিয়ে গেছে, তুমি বাইরে থেকে নিয়ে এসো। কিন্তু জগদীশ সবজি না নিয়েই বাড়ি ফিরে আসে। তাই বৃষালী নিজেই বাজারে সবজি কিনতে যায়। ফিরে দেখে ঘরের দরজা খোলা। ঘাবড়ে গিয়ে সে ঘরে ঢুকে দেখে সব জিনিস এলোমেলো পড়ে আছে। বৃষালী বলে তার দামি গয়নাও চুরি হয়েছে। সে সন্দেহ করে হয়তো চোরেরা চুরি করতে এসেছিল। জগদীশ তাদের বাঁধা জীবায় তারা তাকে খুন করে পেরেছে। ধারা 174-এর অধীনে অজ্ঞাত চোরেদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে। পাশাপাশি তারা জগদীশের ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করে, যাতে জানা যায় খুনটা কিভাবে হয়েছে। তদন্তের সময় পুলিশ হাসপাতালে গিয়ে তথ্য জোগাড় করে।
ময়নাতদন্তকারী ডাক্তার যে তথ্য দেয় তাতে পুরো মামলার দিশা বদলে যায়। ডাক্তার বলেন, জগদীশের খুন দড়ি দিয়ে গলা টিপে করা হয়েছে। শুধু তাই নয়, গলা টিপে মারার আগে তাকে বিষ দেওয়া হয়েছিল। এখানে একটা প্রশ্ন ওঠে, যদি চোরেরা খুন করে তাহলে তারা আগে বিষ দেবে কেন? এই তথ্যে পুলিশের সন্দেহ বৃষালীর ওপর পড়ে, কারণ ঘটনার সময় ঘরের সে ছাড়া আর কেউ ছিল না। এই সন্দেহের ভিত্তিতে পুলিশ বৃষালীকে আবার জিজ্ঞাসা করে। প্রথমে সে তার আগের বয়ানেই অটল থাকে যে চুরি হয়েছে, চোরেরা খুন করেছে। কিন্তু পুলিশ যখন কঠোরভাবে জেরা করে তখন বৃষালী একটা চাঞ্চল্যকর সত্য প্রকাশ করে। বৃষালী বলে, যখন তার বৃষালী আর জগদীশের বাগদান হয় তখন সে এই সম্পর্কে খুশি ছিল, কিন্তু বাগদানের কয়েক মাস পর তার মন জগদীশের প্রতি বিরক্ত হয়ে ওঠে। কারণ ছিল জগদীশের সাধারণ জীবনযাপন। বৃষালী চাইতো জগদীশ স্টাইলিশ পোশাক পরুক, পার্টিতে যাক, তাকে ঘুরতে নিয়ে যাক, কিন্তু জগদীশ ছিল সাদাসিধে, সাধারণ জীবন পছন্দ করত। বৃষালী যখন দেখে জগদীশের পোশাক আশাক আর জীবনযাত্রা তার পছন্দের মতো নয়, তখন বিয়ের প্রায় 20 দিন আগে সে জগদীশকে বলে, আমি এই বিয়ে করতে চাই না, আমি আমার কেরিয়ার গড়তে চাই, তারপর বিয়ে করব। জগদীশ এই কথা তার পরিবারকে জানায়। জগদীশের পরিবার বৃষালীর পরিবারের সঙ্গে কথা বলে। বৃষালীকে তার বাবা মা জিজ্ঞাসা করলে সে বলে, এমন কিছু নেই, আমি বিয়ের জন্য তৈরি। তারপর দুই পরিবারে আবার বিয়ের প্রস্তুতি শুরু হয়। কিন্তু বিয়ের 3 দিন আগে বৃষালী আবার জগদীশকে বলে, আমি এখনো এই বিয়ে করতে চাই না, জোর করে বিয়ে হলে আমি নিজের জীবন শেষ করে দেব। জগদীশ এই কথা পরিবারকে জানায় আর সেও বিয়ে বন্ধ করতে রাজি হয়। কিন্তু পরিবারের মধ্যে আলোচনা হয়, কাছের আত্মীয়রা একটা পঞ্চায়েত ডাকে, সেখানে বিয়ের কথা আবার ঠিক হয়। তবে বৃষালী যেহেতু আত্মহত্যার হুমকি দিয়েছিল, তাই পঞ্চায়েতে লিখিতভাবে ঠিক হয়, বিয়ের পর যদি বৃষালী নিজের জীবন শেষ করে তবে তার জন্য জগদীশ বা তার পরিবার দায়ী থাকবে না। এই শর্তে বিয়েটা হয়ে যায়। পুলিশের জেরায় বৃষালী আরও বলে, যদিও বিয়েটা তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল, তবুও সে জগদীশ থেকে মুক্তি পাওয়ার পরিকল্পনা করতে থাকে। একদিন জগদীশ কাজ থেকে ফিরলে সে তার খাবারে বিষ মিশিয়ে দেয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর জগদীশের শরীর খারাপ হতে শুরু করে। কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। তখন বৃষালী কাছেই রাখা একটা মজবুত দড়ি দিয়ে জগদীশের গলর টিপে ধরে, আর ততক্ষণ টিপে রাখে যতক্ষণ না জগদীশের শ্বাস দগ্ধ হয়ে যায়। জগদীশ মারা গেছে নিশ্চিত হয়ে সে ঘর থেকে দামি গয়না সরিয়ে ফেলে, ঘরের জিনিসপত্র এলোমেলো করে চুরির মতো পরিবেশ তৈরি করে। তারপর সবজি আনার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে জগদীশের মামাকে ফোন করে তার বানানো গল্প শোনায়, কিন্তু পুলিশের সামনে তার সব চালাকি ধরা পড়ে। তদন্তে আরও জানা যায় যে এটা প্রথমবার নয় যে বৃষালী জগদীশকে বিষ দেওয়ার চেষ্টা করেছিল। বিয়ের মাত্র 2 দিন আগে সে একটা ব্যাচেলার পার্টির নামে দাওয়াত দেয়। সেখানেও জগদীশকে ডাকা হয়, কিন্তু জগদীশ কাজের ব্যস্ততায় সময় মতো পার্টিতে পৌঁছাতে পারেনি, তাই খাবার খায়নি। পার্টি থেকে ফেরার সময় বৃষালী তাকে টিফিনে খাবার দেয়, বলে বাড়ি গিয়ে খেয়ে নিও। জগদীশ বাড়ি ফিরে টিফিন খুলে দেখে খাবার থেকে অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, তাই সে খাবার ফেলে দেয়। এভাবে তার প্রাণ বেঁচে যায়। কিন্তু বিয়ের 3 মাস পর সে বৃষালীর ষড়যন্ত্র থেকে আর বাঁচতে পারেনি। অত্যন্ত দুঃখজনকভাবে তার মৃত্যু হয়। খুনের কারণটা ছিল শুধু এটা যে বৃষালী আধুনিক চাকচিক্যমূল্য ছেলেদের পছন্দ করত, আর জগদীশ ছিল সাধারণ চমক ঝলক থেকে দূরে থাকা একজন মানুষ। এই পুরো ঘটনার পর পুলিশ বৃষালীকে আগ্রেস্ট করে জেলে পাঠায়। তার বিরুদ্ধে খুনের ধারা সহ আরও কয়েকটা গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটা এখনও আদালতে চলছে। বন্ধুরা, এই মামলার শুনানি শেষ হলে আদালত ন্যায্য রায় দেবে। কিন্তু তোমরা কি মনে করো, বৃষালীর কি শাস্তি হওয়া উচিত? কমেন্টে জানাও। আমাদের এই গল্প পছন্দ হলে ভিডিওটা লাইক আর শেয়ার করো। যদি এখনও আমাদের ক্রাইম ফাইল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও। ক্রাইমের জগতের এমনই গল্পের জন্য আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।